আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আরিফ। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। বাংলাদেশ সহ 17 দেশের নাগরিকের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 7 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি। লেবাননের বৈরুতে বিস্ফোরণের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও প্রকট, কষ্টে বাংলাদেশি প্রবাসীরা। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে নিউইয়র্ক আওয়ামী লীগের শোক প্রকাশ। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশ সহ 17 দেশের নাগরিকের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 7 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ইতালি প্রবাসীদের স্বামী স্ত্রী সন্তান সহ নিকটাত্মীয়দের প্রমাণ সাপেক্ষে প্রবেশে বাধা না থাকলেও বিমান চলাচল বন্ধের কারণে দেশে আটকে পড়াদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা 8 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ। দেশগুলো থেকে ইতালিতে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকার কথা রয়েছে। তবে দেশগুলোতে অবস্থানকারী ইতালি প্রবাসীদের স্বামী স্ত্রী ছেলেমেয়ে সহ নিকটাত্মীয়দের সম্পর্ক প্রমাণ সাপেক্ষে তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন। কুয়েতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের পরিচিতির সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী জানান, রবিবার স্থানীয় সময় বিকেল 4টায় কুয়েতের মিশিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হল রুমে আয়োজিত পরিচিতিমূলক সভায় উপস্থিত ছিলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান, দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের। কাউন্সিলর বক্তব্যে নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, কুয়েতে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর এই দেশটিতে কর্মরত প্রায় 3.5 লাখ প্রবাসীদের নানা সমস্যার কথা শুনেছি। আপনাদের সব সমস্যা সমাধানে দূতাবাস দায়িত্বশীল হয়ে কাজ করবে। লেবাননের বৈরুতে বিস্ফোরণের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে। বন্ধ হতে বসেছে শ্রমবাজার। মাসের পর মাস বেতন না পাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থের মান কমে যাওয়ায় দেশটিতে থাকার আশা একেবারেই ছেড়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস বলছে, প্রবাসীদের সব রকম সহায়তা করা হচ্ছে। গেল বছর ধরেই নানামুখী সংকটে লেবাননের শ্রমবাজার। আগস্টের ভয়াবহ বিস্ফোরণ এই সংকটনের কফিনে শেষ পেরেকটি ঠুকেছে। দেশটিতে বাংলাদেশিদের বেশিরভাগই কাজ নেই, যাদেরও কাজ রয়েছে তাদের এখন অনেক কম পারিশ্রমিক পাচ্ছে। দেশে অর্থ পাঠানো তো দূরের কথা, নিজে 3 বেলা খেয়ে থাকতে পারছে না। এ অবস্থায় দেশে ফেরাকেই একমাত্র সমাধান দেখছে তারা। পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকীর বিদায় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল 6টায় পর্তুগালের লিসবনের বাংলাদেশ দূতাবাসের হলরুমে বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগালে অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগালের সভাপতি জহুরুল ইসলাম মুনের পরিচালনায় রাষ্ট্রদূত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী তার বিশেষ বিদায়ী বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী রিবা আরা খানম, দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান আবদুল্লাহ আল রাজি ও তার সহধর্মিণী মালিহা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্ত দিবস পালন করেছে মিলান বিএনপি। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মরিনের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং জিয়াউর রহমান সহ দলীয় নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করেন। আলোচনা সভায় বক্তব্য দেন মিলান বিএনপির সহ সভাপতি আনোয়ার ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক
হারুনুর রশিদ, সহ সভাপতি শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ খান, মামুন আহমেদ, যুবদলের সম্পাদক রাজু খান সহ আরও অনেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্কে শোক সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এই শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি এনাম, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার সহ আরও অনেকে। কুলাউড়া পর্তুগালে বসবাসরত সিলেট জেলার কুলাউড়ার প্রবাসীদের নিয়ে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্তুগালের কমিটি গঠন করা হয়েছে। রোববার পর্তুগালের রাজধানী লিসবনের আলমেদা পার্কে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাহের উদ্দিন আহমেদের সঞ্চালনায় উপস্থিত কুলাউড়ার প্রবাসীদের সর্বসম্মতিক্রমে আরশাদ সুমনকে সভাপতি এবং হুসাইন আহমেদ তপুকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। দর্শক, প্রবাসের আরো খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। এই মুহূর্তে আমরা সংযুক্ত হব ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেস থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন মোহাম্মদ জয়নুল আবেদিন। আমরা কথা বলবো সেখানকার করোনা পরিস্থিতি সহ বাংলাদেশিদের বর্তমান অবস্থা সম্পর্কে। জনাব জয়নুল আবেদিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতে আপনার কাছে একটু জানতে চাইব যে বিশ্ব করোনা পরিস্থিতি যখন বিরাজ করছে সারা বিশ্বে, তখন এই অবস্থায় ক্যালিফোর্নিয়ার অবস্থা আপনি আমাদেরকে বলবেন। করোনা পরিস্থিতির সর্বশেষ কী অবস্থা এবং এই অবস্থায় বাংলাদেশি প্রবাসী যারা আপনারা বসবাস করছেন কিভাবে জীবনযাপন চলছে আপনাদের? হ্যাঁ, করোনা পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়াতে বর্তমানে সরকার নিয়ন্ত্রিত অনেক রেস্ট্রিকশন রয়েছে। এখানে অফিস আদালত এখনো পুরোপুরি খোলে নাই। খোলার আগামী দিন মানে আজকে থেকে সেপ্টেম্বর 8 থেকে খোলার কিছুটা সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা বাণিজ্য, দোকানপাট, রেস্টুরেন্ট এখনো পুরোপুরি খোলা হবে না। শুধু টেক আউট অথবা বাইরে বসে খাওয়ার ব্যবস্থা থাকবে রেস্টুরেন্টগুলোতে। লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতি। তবে করোনার মৃত্যুর সংখ্যা দিন দিন এখানে হ্রাস পাচ্ছে। অন্যদিকে করোনার সংক্রমণের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। ক্যালিফোর্নিয়া ওয়ান অফ দি স্টেট ইন আমেরিকা যেখানে প্রায় আপনার 14,000 লোকের মতো টোটাল মারা যায় ক্যালিফোর্নিয়াতে। তার মধ্যে 6,000-এর ঊর্ধ্বে এখন লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে মারা যায়। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে যেখানে বাংলাদেশিদের ঘনবসতি, সেখানে সাধারণত 5টি কাউন্টি বা যেটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট এখানে কাউন্টি বলা হয় তা রয়েছে। তার মধ্যে লস অ্যাঞ্জেলেস কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, স্যান বার্নার্ডিনো কাউন্টি, রিভারসাইড কাউন্টি এবং ভেঞ্চুরা কাউন্টি, এই 5টি কাউন্টি প্রায় একসাথে লাগানো এবং এখানেই বাংলাদেশিদের সবচেয়ে বেশি ঘনবসতি ক্যালিফোর্নিয়ার এই জায়গায়। তার মধ্যে এখন নতুন খবর সংযোজন হলো, আপনারা জানেন বর্তমানে আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে জোরে সোরে প্রচারণা চালানো হচ্ছে। একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফ্যান্স প্রার্থীদ্বয়, অন্যদিকে জো বাইডেন এবং কমলা হ্যারিস প্রার্থীদ্বয়, ডেমোক্রেটিক নমিনি তারা। তো আমার কাছে একটা রেজাল্ট রয়েছে যা বর্তমানে আপনার লেটেস্ট পোল নিয়ে, একটা লেটেস্ট পোল আছে, তার মধ্যে 15টা স্টেটের ইলেকশন পোল করা হয়েছে এবং এই পোলটার মধ্যে 3টা স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্প লিডে আসছেন, যেমন জর্জিয়া, আইওয়া এবং টেক্সাস। এই স্টেটগুলো প্রেসিডেন্ট আগেও ক্যারি করেছিলেন, এবারও ক্যারি করার জন্য ওনার ইলেকশনে দেখা যাচ্ছে, ইলেকশন প্রচারের পোলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক লিডে আছে। আর যে স্টেটগুলোতে প্রেসিডেন্ট এবং জো বাইডেনের মধ্যে খুব ঘনিষ্ঠ এবং ক্লোজ
কম্পিটিশন দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে অ্যারিজোনা, ফ্লোরিডা। এক পোলে অবশ্য প্রেসিডেন্ট ফ্লোরিডা পোলও আগিয়ে আছেন, মানে এগিয়ে আছেন। তারপরে আছে মিশিগান, মিনিসোটা, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া এবং উইসকনসিন। এই স্টেট গুলাতে পোল হয়েছে এবং 4টা স্টেটে প্রায় প্রেসিডেন্ট লিডে আছেন এখন পর্যন্ত। ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস এবং আইওয়া, এই 4টা স্টেট। আর বাকি স্টেট গুলাতে বর্তমানে দেখা যাচ্ছে জো বাইডেন লিডে আছে। তবে দুইজনের লিডের সংখ্যাটা খুব একটা পৃথক নয়, এটা 1 থেকে 4 পয়েন্টের মধ্যে রয়েছে। এবং প্রেসিডেন্টের দেখা যাচ্ছে এখন এই ইলেকশন পোলে কে কত কাকে বেশি বেশি আপনার ইলেকশনের মানে নেগেটিভ কথা বলা যায় এবং তাই চলছে, এবং সেইভাবে উত্তপ্ত হয়ে উঠছে ইলেকশন মাঠ। তো এই অবস্থায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আমেরিকার বাংলাদেশিদের একটা বড় ধরনের ভূমিকা সব সময় আমরা দেখেছি। তো এইবারের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে বাংলাদেশি প্রবাসীরা যারা আমেরিকাতে বসবাস করছে তারা কোন দিকে বেশি ভারী বলে মনে করছেন আপনি? বাংলাদেশিদের বরাবরই বাংলাদেশিদের বেশি সংখ্যক ভাবে তারা ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেটকে সমর্থন করে থাকে। তবে এইবার সেই জায়গায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, স্পেশালি লস এঞ্জেলাস এরিয়াতে। এইবারে প্রথম থেকে লস এঞ্জেলাসে একটা বাংলাদেশি সংগঠন ছিল, সেটার নাম ছিল বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনটা লস এঞ্জেলাসে অনেক দিন থেকে প্রেসিডেন্ট বুশ সিনিয়র থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। অধুনা মানে এই গতকাল এবং গত সপ্তাহ 2 সপ্তাহ আগ থেকে লস এঞ্জেলাস এরিয়াতে বাংলাদেশিরা আরেকটা বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান পার্টি হিসাবে আরেকটা সংগঠন শুরু করেছে এবং তারা ব্যাপকভাবে এই ইলেকশনে পার্টিসিপেট অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের ক্যান্ডিডেট প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনেক প্রচারণা চালানো হবে। এই প্রথম দেখা গেল যে ওপেনলি বাংলাদেশিরা রিপাবলিকান পার্টির প্রতি তাদের সমর্থন প্রচার করছে, তাদের সমর্থন জাহির করছেন। এটা প্রথম, আগে হয়নি। আগে অনেকটা প্রাইভেট ভাবে চলতো, এখন এটাকে অনেকটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় আপনি আমাদেরকে বলবেন যে আমেরিকার নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরে কিন্তু বাংলাদেশিরা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এর হারটা আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখছি। তো এই অবস্থায় বাংলাদেশের যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে যদি আপনি একটু বলতেন। হ্যাঁ, বাংলাদেশিরা অধিক সংখ্যা, মানে বাংলাদেশিরা নির্বাচনে অংশগ্রহণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা সত্য বললেন, ঘটনাই হচ্ছে। তার মধ্যে একজন বাংলাদেশি বর্তমানে জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে রয়েছে। সেটা হলো জর্জিয়া স্টেট, যেটার ক্যাপিটাল আটলান্টা। সেখানে একজন বাংলাদেশি বর্তমানে আপনার স্টেট হাউসের সিনেটর আছেন, ইলেক্টেড। আর নিউ ইয়র্কে 4-5 জন এইবার থেকে ইলেকশনে কম্পিট করেছিলেন, কিন্তু কোনো আপনার সাকসেসফুল কেউ হন নাই। ক্যালিফোর্নিয়াতেও 2-1 জন করেছিলেন, তাও এখন পর্যন্ত কোনো সুখবর আসে নাই। কিন্তু সংখ্যাটা বাড়ছে। এই প্রথমবার টেক্সাস স্টেটে এক বাংলাদেশি মেয়ে, মানে আমাদের দ্বিতীয় প্রজন্মের মহিলা, উনিও একজন ক্যান্ডিডেট, ডেমোক্রেটিক পার্টির এক ক্যান্ডিডেট রয়েছে, ধনা ইমাম যার নাম। এখনো সে ইলেকশন তো হয় নাই, এখনো ইলেকশন হবে নভেম্বর 3-এ, তখন দেখা যাবে তার পজিশন কি হয়। কিন্তু অনেক বাংলাদেশি এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন এবং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আমাদের নতুন প্রজন্ম, যেটা দ্বিতীয় প্রজন্ম, তাদের থেকে এই সমস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারা এই ইলেকশনে ইন্টারেস্ট নিচ্ছেন, এগিয়ে আসছে। এইটাই আমি বলবো লেটেস্ট আমাদের মধ্যে। অনেক ধন্যবাদ জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে ক্যালিফোর্নিয়া সহ আমেরিকার বর্তমান যে অবস্থা আমাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম ক্যালিফোর্নিয়া থেকে, আমাদের সাথে সংযুক্ত ছিলেন মোহাম্মদ জয়নুল আবেদিন।
শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সহ 17 দেশের নাগরিকের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 7 অক্টোবর পর্যন্ত বৃদ্ধি। লেবাননের বৈরুতে বিস্ফোরণের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও প্রকট, কষ্টে বাংলাদেশি প্রবাসীরা। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেলের অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে নিউ ইয়র্ক আওয়ামী লীগের শোক প্রকাশ। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।